কলেজ ফেস্টের জন্য রোবট বানানো কিংবা ধরুন একটা কোডিং কম্পিটিশনের জন্য টিম চালানো, এই সবের জন্য ঠিক সময়ে ঠিক পার্টস জোগাড় করা, আবার বাজেটটাও ঠিক রাখা, এটা বেশ কঠিন কাজ, তাই না? হ্যাঁ, একদম। এই যে পুরো ব্যাপারটা গুছিয়ে আনা, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে এর একটা পোশাকি নাম আছে, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট। আজ আমরা এর গভীরে একটু ডুব দেব। ঠিক বলেছেন। এটা কিন্তু শুধু জিনিসপত্র কেনা বা গুছিয়ে রাখা নয়। এর পেছনে আছে বেশ গভীর পরিকল্পনা, নির্দিষ্ট পদ্ধতি, যা একটা কোম্পানির জন্য খুব জরুরি। শিরোদান্ডার মতো আর কি। এটা নিশ্চিত করে যে ঠিক জিনিসটা ঠিক সময়ে ঠিক পরিমাণে যেন থাকে আর খরচাটাও নিয়ন্ত্রণে থাকে। একদম। তাহলে চলুন আজ আমরা এই পুরো প্রক্রিয়াটা একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট আসলে কি, এর কাজগুলো কি কি, যেমন ধরুন পারচেজিং বা কেনাকাটা, স্টোর কিপিং বা জিনিসপত্র সামলানো, আর ইনভেন্টরি কন্ট্রোল বা মজুত নিয়ন্ত্রণ। হ্যাঁ, আর সাথে কিছু জরুরি টুলস যেমন ইওকিউ, এবিসি অ্যানালিসিস, এগুলোর কথাও আসবে। আর এমআরপিও তো আছে। আমাদের লক্ষ্য থাকবে পুরো বিষয়টার একটা পরিষ্কার ছবি তুলে ধরা। ঠিক। তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট সহজ কথায় বললে একটা কোম্পানি চালাতে যা যা জিনিসপত্র লাগে, মানে ম্যাটেরিয়ালস, সেগুলোকে প্ল্যান করা, জোগাড় করা, স্টোর করা, ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা দেখা, এই পুরো সিস্টেমটা, তাই তো? হ্যাঁ, অনেকটা তাই। ভাবুন একটা বড় রেস্টুরেন্টের রান্নাঘর। সেখানে যেমন সব মশলাপাতি, সবজি, মাংস সব ঠিক সময়ে হাতের কাছে থাকতে হয়, যাতে অর্ডার এলে রান্নাটা ঠিকমতো হয়। আবার জিনিস নষ্টও না হয়। ঠিক, এটাও সেরকম। এর মূল লক্ষ্য কিন্তু ৫টা সঠিক জিনিস নিশ্চিত করা। ৫টা সঠিক মানে? মানে সঠিক মানের জিনিস, সঠিক পরিমাণে, সঠিক সময়ে, সঠিক দামে, আর সঠিক উৎস বা সাপ্লায়ারের কাছ থেকে জোগাড় করা। আচ্ছা আচ্ছা। এর গুরুত্বটা এনর্মাস, কারণ এটা সরাসরি প্রোডাকশনের খরচ কমায়। প্রোডাকশন বা সাপ্লাই চেইনটা যাতে স্মুথলি চলে সেটা দেখে, আর কোম্পানির যে রিসোর্স সেটার বেস্ট ব্যবহার নিশ্চিত করে। তার মানে এটা পারচেজ, স্টোরস, প্রোডাকশন কন্ট্রোল, এই সব ডিপার্টমেন্টের মধ্যে একটা যোগসূত্র তৈরি করে। একদম। এটা শুধু জিনিস নয়, পুরো ফ্লোটাকেই ম্যানেজ করে। বেশ, তাহলে এই প্রক্রিয়ার একটা খুব জরুরি অংশ নিয়ে কথা বলি, কেনাকাটা বা পারচেজ। আমার ধারণা ছিল এটা মানে সবচেয়ে কম দামে জিনিস কেনা। সেটা কি ঠিক? না, দেখুন, শুধু সস্তায় কেনাটা কিন্তু একমাত্র বা মূল উদ্দেশ্য নয়। হ্যাঁ, খরচ কমানোটা অবশ্য একটা লক্ষ্য, তবে আসল ফোকাস থাকে ওই ৫টা সঠিক জিনিসের উপর: কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম, প্রাইস আর সোর্স। ও আচ্ছা। এর একটা বেশ স্ট্যান্ডার্ড পদ্ধতিও আছে। সাধারণত প্রয়োজনটা আগে জানানো হয়, মানে রিকুইজিশন দেওয়া হয়। রিকুইজিশন মানে চাহিদাপত্র, তাই তো? একদম। তারপর ভেন্ডারদের কাছ থেকে কোটেশন নেওয়া হয়, অর্ডার দেওয়া হয়, জিনিস এলে সেটা ভালো করে দেখে বুঝে নেওয়া হয়, মানে রিসিভিং আর ইন্সপেকশন। আর সবশেষে পেমেন্ট। একদম। ধরুন একটা গেমিং পিসির জন্য গ্রাফিক্স কার্ড কিনছেন, শুধু দাম কম দেখলেই তো হবে না। না না, পারফরম্যান্স দেখতে হবে, ওয়ারেন্টি, বিক্রেতা কেমন, সেটাও দেখতে হবে। ঠিক, এটাও সেরকমই। অনেকগুলো ফ্যাক্টর দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হয়। বোঝা গেল। বেশ, জিনিস তো কেনা হলো, এরপর তো সেগুলোকে ঠিকঠাক রাখতে হবে। এখানেই মনে হয় স্টোর কিপিং এর ব্যাপারটা আসে। হ্যাঁ, ঠিক ধরেছেন। স্টোর কিপিং মানে হলো কেনা জিনিস বা তৈরি হওয়া প্রোডাক্ট রিসিভ করা, সেগুলোকে সাবধানে গুছিয়ে রাখা, যখন যে ডিপার্টমেন্টের দরকার তাদের ইস্যু করা, আর সবচেয়ে জরুরি, সবকিছুর একদম নিখুঁত হিসাব রাখা। অনেকটা লাইব্রেরির মতো। হ্যাঁ, অনেকটা তাই। কোম্পানি নিজস্ব লাইব্রেরি বলতে পারেন। এই স্টোর আবার দু রকমের হতে পারে। সেন্ট্রালাইজড মানে একটাই বড় স্টোর যেখানে সব জিনিস থাকে। আর ডিসেন্ট্রালাইজড? সেটা হলো বিভিন্ন ডিপার্টমেন্ট বা ফ্যাক্টরির বিভিন্ন সেকশনের কাছাকাছি ছোট ছোট স্টোর, যেমন ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি, আর্ট ডিপার্টমেন্টের নিজস্ব সেমিনার লাইব্রেরিগুলো আর কি। আচ্ছা, সুবিধা অসুবিধা তো দুটোতেই আছে নিশ্চয়ই। অবশ্যই। সেন্ট্রালাইজড হলে কন্ট্রোল ভালো হয়, নিরাপত্তা বেশি। ডিসেন্ট্রালাইজড হলে জিনিস হাতের কাছে পাওয়া যায় তাড়াতাড়ি। কোনটা ব্যবহার হবে সেটা কোম্পানির প্রয়োজন অনুযায়ী ঠিক হয়। আর জিনিস চেনার জন্য এত জিনিস মনে রাখা তো মুশকিল। তার জন্য তো কোডিং সিস্টেম আছে। প্রত্যেকটা আইটেমকে একটা ইউনিক কোড বা নম্বর দেওয়া হয়। এতে জিনিস খুঁজে পেতে, হিসাব রাখতে, স্টক ভেরিফাই করতে খুব সুবিধা হয়। ওই লাইব্রেরির বইয়ের কল নম্বরের মতো আর কি। এই কোডিংটা নিশ্চয়ই খুব জরুরি। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ধরুন স্টকে ঠিক কতটা জিনিস রাখা উচিত। বেশি রাখলে তো টাকা আটকে গেল, জায়গা লাগবে, জিনিসটা পুরনো হতে পারে, নষ্টও হতে পারে। ঠিক। আবার কম রাখলে দরকারের সময় পাওয়া গেল না, প্রোডাকশন বন্ধ হয়ে গেল। এই ব্যালেন্সটা কিভাবে মেনটেন করা হয়? এটাই কিন্তু ইনভেন্টরি কন্ট্রোল বা মজুদ নিয়ন্ত্রণের আসল চ্যালেঞ্জ। এর মূল লক্ষ্য হল একদিকে যেমন দরকার অনুযায়ী জিনিসের যোগান নিশ্চিত রাখা যাতে কাজ বন্ধ না হয়, তেমনি অন্যদিকে ইনভেন্টরি ধরে রাখার যে খরচ, যেমন ধরুন স্টোরেজের খরচ, ইন্টারেস্টের লস, নষ্ট হওয়ার ঝুঁকি, এইসব খরচ যতটা সম্ভব কমানো। মানে একটা অপটিমাইজেশন দরকার। একদম। এর জন্য বেশ কিছু সায়েন্টিফিক কৌশল বা মডেল আছে। সবচেয়ে পরিচিত একটা হলো ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইওকিউ সেটা কি? এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এটা হিসেব করে বের করে যে একবারে ঠিক কতটা কোয়ান্টিটির জিনিস অর্ডার করলে আপনার মোট খরচ, মানে অর্ডার দেওয়ার খরচ আর জিনিস স্টকে রাখার খরচ, এই দুটো মিলিয়ে সবচেয়ে কম হবে। ও, মানে আন্দাজে নয়, একটা ক্যালকুলেশন আছে এর পেছনে। হ্যাঁ, ধরুন আপনি নুডলসের প্যাকেট কিনবেন। যদি একবারে একটা করে কেনেন, বারবার দোকানে যেতে হবে, মানে অর্ডারিং কস্ট বেশি। আবার যদি একবারে অনেক কিনে ফেলেন, তাহলে ঘরে জায়গা লাগবে, হয়তো ডেট পেরিয়ে যেতে পারে, মানে হোল্ডিং কস্ট বেশি। ঠিক ঠিক। ইওকিউ এই দুটো খরচের মধ্যে একটা ব্যালেন্স পয়েন্ট খুঁজে বার করে দেয়। বাহ, এটা তো খুব কাজের জিনিস। আর একটা খুব জনপ্রিয় আর কাজের পদ্ধতি হল এবিসি অ্যানালিসিস। এবিসি? হ্যাঁ, এটা অনেকটা পেরেটো প্রিন্সিপালের ৮০-২০ নিয়মের মতো। মানে সব জিনিসের উপর সমান মনোযোগ না দিয়ে জিনিসগুলোকে তাদের বার্ষিক ব্যবহারের মূল্যের ওপর ভিত্তি করে ৩টে ক্যাটাগরিতে ভাগ করা হয়, এ, বি আর সি। আচ্ছা। এ ক্যাটাগরিতে থাকে খুব অল্প কিছু আইটেম, হয়তো মোট আইটেমের ১০-২০%, কিন্তু এদের ভ্যালু অনেক বেশি, মোট খরচের ৭০-৮০%। এগুলোর উপর খুব কড়া নজর রাখা হয়, মানে টাইট কন্ট্রোল। কারণ এগুলো দামি বা খুব জরুরি। ঠিক। বি ক্যাটাগরির জিনিসগুলো মাঝারি গুরুত্বের, মাঝারি সংখ্যায় মাঝারি ভ্যালু। আর সি ক্যাটাগরিতে থাকে প্রচুর আইটেম, হয়তো ৫০-৬০% আইটেম, কিন্তু এদের মোট ভ্যালু খুব কম, মাত্র ৫-১০%। এগুলোর উপর কন্ট্রোল একটু রিল্যাক্সড রাখলেও চলে। মানে গুরুত্ব অনুযায়ী ফোকাস ঠিক করা, এটা তো খুব লজিক্যাল। অনেকটা আমরা যেমন মাসের বড় খরচগুলোর, ধরা যাক এ ক্যাটাগরি, হিসেব খুব মন দিয়ে রাখি, কিন্তু রোজকার ছোটখাটো খরচের সি ক্যাটাগরি অতটা হিসেব রাখি না। একদম তাই। এছাড়াও আরও কিছু মডেল আছে, যেমন উইলসন মডেল, রিপ্লেনিশমেন্ট মডেল, টু বিন সিস্টেম। এগুলো বিভিন্ন পরিস্থিতিতে ইনভেন্টরি লেভেল আর অর্ডার দেওয়ার সময় ঠিক করতে সাহায্য করে। বোঝা যাচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা বেশ সফিস্টিকেটেড একটা ব্যাপার। আজকাল তো নিশ্চয়ই এই সব কিছুর জন্য কম্পিউটার সিস্টেম ব্যবহার হয়। ম্যানুয়ালি এত কিছু করা তো কঠিন। অবশ্যই। এখানেই আসছে মেটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং বা এমআরপির কনসেপ্টটা। এমআরপি? হ্যাঁ, এমআরপি হলো মূলত একটা কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম। এটা কি করে? এটা কোম্পানির প্রোডাকশন প্ল্যান বা মাস্টার প্রোডাকশন শিডিউল, এমপিএস, মানে কবে কি জিনিস কতটা বানানো হবে সেই ডেটা নেয়। আচ্ছা। আর নেয় বিল অফ মেটেরিয়ালস, বিওএম, মানে একটা ফাইনাল প্রোডাক্ট বানাতে ঠিক কি কি পার্টস বা কাঁচামাল লাগে আর কতটা করে লাগে তার লিস্ট। মানে রেসিপির মতো? অনেকটা তাই। এই দুটো ডেটা ব্যবহার করে এমআরপি সিস্টেমটা একদম নিখুঁতভাবে হিসেব করে বলে দেয় যে প্রোডাকশন শিডিউল অনুযায়ী ঠিক কোন জিনিসটা ঠিক কতটা পরিমাণে আর ঠিক কখন দরকার হবে, মানে কখন অর্ডার দিতে হবে বা কখন স্টোর থেকে ইস্যু করতে হবে। তার মানে এটা পুরো প্ল্যানিংটাকে অটোমেট করে দেয় আর ভুল হওয়ার চান্স কমায়। একদম। এটা অনেকটা একটা স্মার্ট শপিং লিস্ট বানানোর মতো। আপনার কি বানাতে হবে আর হাতে কি আছে সেটা দেখে সিস্টেম বলে দেয় কখন কি কিনতে হবে। বাজারে এর জন্য অনেক রেডিমেড সফটওয়্যার প্যাকেজও পাওয়া যায়। দারুণ। তাহলে আমরা মোটামুটি একটা ছবি পেলাম। মেটেরিয়ালস ম্যানেজমেন্ট আসলে একটা কোম্পানির অপারেশনসের জন্য ভীষণ জরুরি। কেনাকাটা থেকে শুরু করে স্টোরিং, ইনভেন্টরি কন্ট্রোল, পুরো প্রক্রিয়াটাকে মসৃণ রাখে, খরচ কমায় আর প্রোডাকশন চালু রাখতে সাহায্য করে। হ্যাঁ, আর ইওকিউ, এবিসি অ্যানালিসিস আর এমআরপির মতো টুলসগুলো এই কাজটাকে আরও এফিশিয়েন্ট আর ডেটা ড্রিভেন করে তোলে। এই যে পরিকল্পনা, অপটিমাইজেশন, রিসোর্সের সঠিক ব্যবহার, এই ধারণাগুলো কিন্তু শুধু ম্যানুফ্যাকচারিংয়ের জন্য নয়, তাই না? বিলকুল নয়। আজকের টেকনোলজির যুগেও এগুলো ততটাই প্রাসঙ্গিক।
আপনি ক্লাউড রিসোর্স ম্যানেজ করছেন বা ডেটা সেন্টার চালাচ্ছেন, বা ধরুন একটা বড় সফটওয়্যার প্রজেক্টের বিভিন্ন কম্পোনেন্ট ম্যানেজ করছেন, সব ক্ষেত্রেই এই নীতিগুলো কাজে লাগে। এগুলো বুঝলে একজন ইঞ্জিনিয়ার বা ম্যানেজার আরও বেশি দক্ষ হয়ে ওঠেন। সত্যি তাই। আসলে এই মেটেরিয়ালস ম্যানেজমেন্টের মূল নীতিগুলো মানে এফিশিয়েন্সি বাড়ানো, নিখুঁত প্ল্যানিং করা আর যা রিসোর্স আছে তার সবচেয়ে ভালো ব্যবহার করা, এগুলো তো চিরকালীন শিক্ষা। একদম। টেকনোলজির দুনিয়া খুব দ্রুত পাল্টাচ্ছে। ভবিষ্যতে আরও জটিল সিস্টেম আসবে। তখন এই রিসোর্স ম্যানেজমেন্টের দক্ষতাটা কিন্তু আরও বেশি জরুরি হয়ে পড়বে। এটা শুধু ভালো ইঞ্জিনিয়ার নয়, ভবিষ্যতে ভালো লিডার হতেও কিন্তু সাহায্য করবে। ঠিক, এখানেই হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য। বলুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই আর অটোমেশন তো দিন দিন বাড়ছে। ভবিষ্যতে এই টেক ইন্ডাস্ট্রি বা অন্য যে কোনো ইন্ডাস্ট্রিতে ম্যাটেরিয়ালস বা ইনভেন্টরি ম্যানেজমেন্টে মানুষের ভূমিকাটা ঠিক কিভাবে বদলে যেতে পারে বলে মনে হয়? ডেটা দিয়ে আরও নিখুঁত সিদ্ধান্ত নেওয়া বা পুরো সাপ্লাই চেইনটাই অটোমেটেড হয়ে যাওয়ায় এগুলো কি আমাদের জন্য নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে আসবে নাকি নতুন সুযোগ তৈরি করবে? এটা সত্যিই একটা ইন্টারেস্টিং প্রশ্ন, ভাবার মতো।